দর্শক, ডক্টর তাহমিনা আক্তার মুনির আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভি স্বাস্থ্য বিষয়ক প্রতিদিনের আয়োজন স্বাস্থ্য প্রতিদিনে। দর্শক, আমরা গতকাল প্রফেসর শুভাগত চৌধুরীর কাছ থেকে জানছিলাম ডায়াবেটিক্স রোগটি এবং এর দ্বারা কিভাবে হৃদরোগ হয় এই বিষয়টি নিয়ে। আজকে আমরা লাইফস্টাইল মডিফিকেশন বা জীবনযাত্রার কি পরিবর্তনের মাধ্যমে এ ধরনের সমস্যাগুলো থেকে আমরা দূরে থাকতে পারি তা জানব। স্যার বার্ডেনের ল্যাবরেটরি সার্ভিসের পরিচালক হিসেবে কর্মরত আছেন, পাশাপাশি সাম্মানিক অধ্যাপক হিসেবে কর্মরত আছেন ইব্রাহিম মেডিকেল কলেজে। স্যার, স্বাগত আপনাকে আমাদের স্টুডিওতে। যেটা বলছিলাম, জি স্যার, ভালো আছে স্যার। আমরা গতকাল আপনার সাথে আলোচনা করেছিলাম ডায়াবেটিক্স এবং এর দ্বারা যে হার্টের সমস্যাটি হয় বিষয়টি নিয়ে। আমরা জানি যে আপনি দৈনন্দিন জীবনের পরিবর্তন নিয়ে অনেক ভাবেন বা লেখেন, তো আজ আমরা একটু জানতে চাইবো যে আপনি কি পরিবর্তনের কথা চিন্তা করেন। এখন তোমাকে যে কথাটা বলছিলাম সেটা হচ্ছে, আমরা জানি যে ডায়াবেটিসটা কিন্তু একটা লাইফস্টাইল ডিজিজ। কারণ যে ধরনের ডায়াবেটিস হয় খুব বেশি, যেমন ধরো টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাস, মানে স্থূল লোকদের বেশি হয়, বয়স্ক যারা তাদের বেশি হয়, যারা কম শরীরচর্চা করে তাদের বেশি হয়। সেরকম রোগটা কিন্তু আসলে কি জন্য হয়, তার মূল কারণ অনুসন্ধান করতে গিয়ে দেখা যায় যে জীবনযাপনের ত্রুটির কারণে এটা হয়। এক। 2 নম্বর হচ্ছে, তাহলে দেখা যাচ্ছে যে জীবনযাপনের যে ত্রুটিগুলো রয়েছে সেগুলো যদি সংশোধন করা যায় তাহলে এই রোগটাকে নিয়ে পরিপূর্ণ জীবন কিন্তু যাপন করা সম্ভব। স্যার, ত্রুটিগুলো তো জানাও একটা বড় ব্যাপার, যে আমাদের ত্রুটিগুলো কোথায়। আসলে যেমন ধরো, আমি বলছি যে এটা জানার জন্য তো অবশ্যই ডাক্তারের পরামর্শ দরকার, একটা তো আছে। সেছাড়া নিজেরও সচেতন হওয়ার ব্যাপার রয়েছে। যেমন ধরো, তোমার শরীরের ওজন কতখানি তা তো তোমার জানতে হবে, তোমার তলপেটে মেদ জমেছে কিনা সেটা তোমার জানতে হবে, তুমি নিয়মিত ব্যায়াম করো কিনা সেটা জানতে হবে, তুমি কি ফাস্টফুড খাচ্ছ, তুমি কি কোমল পানীয় খাচ্ছ, সেগুলো যদি খাও তাহলে তোমার রক্তে চর্বি বাড়বে, সুগার বাড়বে, সবকিছু বাড়বে না। সুতরাং এগুলো হচ্ছে লাইফস্টাইলের মধ্যে ত্রুটি, সেগুলো একটা জানার ব্যাপার আছে। ব্লাড প্রেশারটা দেখতে হবে। তারপর আরেকটা জিনিস আছে কি, ডায়াবেটিসের ঝুঁকি আছে কতগুলো, তাই না? ডায়াবেটিসের ঝুঁকির মধ্যে একটা হচ্ছে যে হাইপারটেনশন বা রক্তের চাপ বেড়ে যাওয়াটা কিন্তু একটা বড় ঝুঁকি। পরিবারে অনেকের কিন্তু ডায়াবেটিস থাকে, এটাও কিন্তু একটা বড় ঝুঁকি। সেগুলো আছে কিনা, তবে এগুলো তো পরিবর্তন করা যায় না। যেগুলো আমরা পরিবর্তন করতে পারি, যেমন তোমার বেশি থাকে, সুগার বেশি আছে, তাই না? সুগার বেশি আছে, সুগারটাকে কমাবার চেষ্টা করো। তাহলে তোমার জীবনযাপনের মধ্যে যে পরিবর্তন আনো, খাওয়ার অভ্যাসটা পরিবর্তন করো, ব্যায়াম করো, হাঁটো। ধরো সহজ হাঁটাটা, এটা কিন্তু একটা সহজ একটি লাইফস্টাইল, এবং এটা কিন্তু সহজেই করা যায়, নিখরচা, কোনো পয়সা তো খরচ নেই। তুমি 20 থেকে 30 মিনিট জোরে হাঁটো, অথবা তুমি সুইমিং করো, সাঁতার কাটো, অথবা তুমি সাইকেল চালাও, অথবা খুব একটা সহজ জিনিস আমি তোমাকে বলি, দড়ি লাফ, জাম্পিং রোপ। এটা কিন্তু তুমি ট্রাভেল করার সময় নিতে পারো। যেমন ধরো, তোমার ট্রাভেল করার সময় জাহাজে যাচ্ছ অথবা যে কোনো জায়গায় যাচ্ছ, তুমি কিন্তু স্কিপ করতে পারো। মানে একটা তোমার দরকার কিন্তু একটা সুতো, মানে একটা রোপ, এবং এটা দিয়ে কিন্তু স্কিপ করতে পারো। এবং কয়েকবার স্কিপ করলে কিন্তু তোমার একটা বেশ অক্সিজেন কিন্তু শরীরের মধ্যে ঢুকে যাবে, এবং সেই অক্সিজেনগুলো কিন্তু দেহকোষের মধ্যে চলে যাবে। এটা খুব সহজ ব্যায়াম। হাঁটলে, খুব জোরে যদি হাঁটো, খুব সহজ ব্যায়াম, তোমার অক্সিজেনগুলো ঢুকে যাবে, তোমার প্রত্যেকটা শরীরের পেশি তোমার ব্যায়াম হবে। তারপর তুমি যদি খাবারটা, ডায়াবেটিসের ব্যাপারে যে জিনিসটা আমি বারবার বলে থাকি, ব্রেকফাস্টটা হবে বেস্ট ফুড। মানে তুমি সকালবেলা খাবে মহারাজের মতো, দুপুর বেলা খাবে যুবরাজের মতো, আর রাতের বেলা খাবে কাঙ্গালের মতো। তোমার স্টাইলটা এরকম হবে। মানে তুমি খাবারটা শুরু করবে খুব ভরা পেট খাবার দিয়ে, আস্তে আস্তে কমাবে, দুপুরের দিকে একটু কম খাবে, আর রাতের বেলা খুব কম খাবে। এটা কিন্তু খাবারের স্টাইল। আরেকটা জিনিস হচ্ছে, কম কম করে বেশি খাওয়া, কম কম করে বেশি খাওয়া। মানে 3 বারের খাবারটাকে, যে ক্যালোরি তুমি 3 বারে খাচ্ছ, সেটা কিন্তু ভাগ করে 6টা করে খাবে। মানে কম 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 খাও। তাহলে কি হবে জানো? তাহলে হবে কি, যে রক্তের সুগারটা কন্ট্রোল থাকবে, মানে স্টেবল, আমরা যেটাকে বলি স্থিতিশীল থাকে। তুমি একসাথে খুব বেশি খাও, তাহলে একসঙ্গে রক্তের সুগারটা খুব বেশি বেড়ে যাবে। এটা কি যারা স্বাভাবিক আছেন, যাদের ডায়াবেটিস, তাদের জন্য আমার মনে হয়, ওই যে আগে বলছিলাম, যারা প্রাক ডায়াবেটিস বা প্রি ডায়াবেটিস, তাদের জন্য এটা অত্যন্ত ভালো। অনেকে কিন্তু দেখা যায় যে হাঁটার ক্ষেত্রে দ্রুত হাঁটছেন কিনা বা হাঁটতে পারছেন না, একদিন হেঁটে টায়ার্ড হয়ে গেলেন, সেক্ষেত্রে আপনার উপদেশ কি? তাদেরকে আপনি কিভাবে হাঁটার ক্ষেত্রে অনুপ্রাণিত করতে চান? আমি অনুপ্রাণিত করতে চাই এজন্য যে হাঁটাটা হচ্ছে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ ব্যায়াম। 1। 2 নম্বরে যেটা কোনো খরচ নাই। 3, হাঁটতে আপনি শুরু করুন, এবং হাঁটতে হাঁটতে আপনি হাঁটবেন। ইউ উইল কন্টিনিউ টু ডু সো। 3 নম্বর হচ্ছে, মোটেই ঘাবড়াবেন না যে আপনি কম হাঁটছেন, আপনি জোরে হাঁটতে পারছেন না, মোটেই ঘাবড়াবেন না। আপনি হাঁটুন, এবং আস্তে আস্তে কিন্তু স্পিড হবে। হাঁটছেন, এটাই হচ্ছে বড় পাওয়া, এটা বড় কথা। আরেকটা জিনিস আজকাল বলা হচ্ছে,
30 মিনিটের কথা খুব বলা হচ্ছে, তো তো আজকাল বলা হচ্ছে যারা মিনিটে হাঁটা ব্যস্ত হ্যাঁ। তারা কিন্তু 30 মিনিট হাঁটতে পারেন না, তাদের কিন্তু ইচ্ছে করলে 10 মিনিট করা যেতে পারে। 10 মিনিট হাঁটলেন, আবার পরে 10 মিনিট হাঁটলেন, পরে 10 মিনিট হাঁটলেন, এরকম ঘটনা কিন্তু ঘটাতে পারে। এটা কিন্তু সহজ ব্যাপার। এছাড়াও আরেকটা জিনিস হচ্ছে ফিজিক্যাল অ্যাক্টিভিটি। ফিজিক্যাল অ্যাক্টিভিটি বলতে যে হাঁটাটা শুধু তা না, যেমন ধরো তুমি টেলিফোনটা ধরছো, তুমি হেঁটে গিয়ে টেলিফোন, হ্যাঁ, বা রিমোট ইউজ না করলে Remote use করলে না। আরেকটু জানতে চাইবো যে এই যে এক্সারসাইজ গুলো যেটা আপনি বলছেন যে খুবই দরকার, এরা শরীরে কিভাবে কাজ করে, কিভাবে তারা এই যে শরীরটাকে বেনিফিট দিচ্ছে, যার জন্য আমার গ্লুকোজ কন্ট্রোল হচ্ছে, আমার কোলেস্টেরল ঠিক থাকছে? যেমন ধরো একটা হচ্ছে যে যখন আমি এক্সারসাইজটা করি, এক্সারসাইজটা করলে অক্সিজেনটা বেশি পৌঁছে যায় শরীরের মধ্যে। আরেকটা জিনিস হচ্ছে আমাদের শরীরে সব রক্তনালীগুলো তো একসঙ্গে সবগুলো খোলা থাকে না, কিন্তু আমি যখন ব্যায়াম করবো বা হাঁটবো, অ্যারোবিক হবো, তখন কিন্তু কোলেটারালস হয়, মানে হচ্ছে আরো রক্তনালী খুলে যাবে, যে আবার এবং যত আমি হাঁটবো তত অক্সিজেন শরীরের ভেতরে বেশি দেখা ঢুকবে, যাবে 50% বা 60% ছিল সেটা 80% হয়ে যাবে। ব্লাড সুতরাং অনেক ভেসেল কাজ রক্তনালী দিয়ে করবে। বেশি বেশি রক্ত, বেশি বেশি অক্সিজেন নিয়ে বেশি বেশি দেহ কোষে যাবে, তাহলে ভালো হলো না, আমাদের শরীরটা বেশি শক্তি পাবে না। এক। 2 নম্বর হচ্ছে খাবারের মধ্যে যদি আমি ভাগ করে করে খাই, তাহলে গ্লুকোজের মানটা কোনো সময় খুব বেশি উপরে উঠবে না। যদি তার ডায়াবেটিসও থাকে, তবুও তার যদি কম কম করে বেশিবার খায়, তাহলে কি হবে, রক্তের সুগারটা হঠাৎ করে বেশি উঠবে না, একটা মোটামুটি মাত্রায় খান, তাহলে এটাকে আমরা বলি স্থিতিশীল গ্লুকোজ মাত্রা। এবং ডায়াবেটিসের ডায়েট ম্যানেজমেন্টে এই ব্যাপারটা খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা স্যার, আর যেটা অনেকের বিভিন্ন ধরনের অভ্যাস থাকে, বিশেষ করে ধূমপাই বা আচ্ছা, ধূমপান জিনিসটা তো একেবারে ছেড়ে দিতে হবে, মদ্যপান এই জিনিসটা ছেড়ে দিতে হবে, একেবারে ছেড়ে দিতে হবে। ধূমপান মদ্যপান করলে, এটা স্যার লাইফস্টাইল মডিফিকেশনের ক্ষেত্রে, এদের ক্ষেত্রে আপনি সহজতম কি উপদেশ দিতে আমি চাচ্ছেন? ধূমপানটা ছেড়ে দেওয়াটাই ভালো। আমি নিজে কিন্তু ধূমপান করেছি এক সময়, এবং হঠাৎ করে আমি ছেড়ে দিয়েছি ধুম করে, এবং ইট ওয়ার্কস। মানে অনেকে অনেক ধরনের বাহানা করে, তাই না, অনেক কসরত করে, এটা কিচ্ছু না, মানে ধূমপান ছেড়ে দিলেই ধূমপান ছেড়ে মানসিক দেওয়া। জোটাই সবচেয়ে বড় জিনিস। মানসিক স্যার অনেক ধন্যবাদ, চমৎকার করে বললেন। তোমাকে অনেক ধন্যবাদ, তোমার সঙ্গে আলোচনা করে খুব ভালো লাগলো। দর্শক শ্রোতা সবাইকে ধন্যবাদ, এনটিভি কর্তৃপক্ষকে ধন্যবাদ।